পড়াশোনা হয়নি গো, পড়াশোনা হয়নি, কারণ সেই সংসার চালাতে হবে। আমার বাবার মাথা খারাপ হয়ে গিয়েছিল, ছোট হাতে গোনা কাজ হয় আমার, সেইখানে তো মানিয়ে কাজ করতে হবে। সেখানে যদি তোমরা সবসময় দাদাগিরি করো, সেখানে তো হয় না। আর এখন তো চলছে দাদাগিরি, পুরো দাদাগিরি চলছে। কেউ ঠান্ডা মাথায় কাজ করবে ইন্ডাস্ট্রিতে, কেউ পারবে না, দেবে না, দিচ্ছে না। হ্যাঁ, মাঝে মাঝে কষ্ট হয়, নিশ্চয়ই হয় গো, কারণ যেহেতু আমার শিল্পী মনটা তো এখনো শিল্পী, সেখানে মনে হয় যে আমি কাজ করব না, বাড়িতে বসে থাকবো। তারপরে আবার ভাবি আমি কি করে কাজ করব। এখন যে মেগাগুলো হচ্ছে না, আমার একটুও ভালো লাগে না গো। আজ ধরো যেটাই দেখছো আমার বাড়ি বা কি, সবটা আমাকে নিজেকে তৈরি করে দিতে হয়েছে, আমায় কেউ তৈরি করে দেয়নি। যা করেছি আমি নিজে তৈরি করেছি। আমি হিংসে করবো কি, ওকে তো ধরো ওর বিয়ে আমি হাতে করে দিয়েছি, হাতে করে বিয়ে দিয়েছি, গোলা হয়েছে আমাদের হাতে। সারাক্ষণ ওর যা কিছু হতো, মাটু মাটু এইটা হবে, মাটু আমার ওইটা হবে, সেটা করে দে, ওইটা করে দে, সমস্ত। মানে আমি ওকে নিজের বোনের মতো ভালোবাসতাম, বললাম তো, এখনো আমি ওকে ভালোবাসি। আমার পাশে আজকে এমন একজন মানুষ আছেন যিনি অভিনয় করলে সেই কাজটা অনেকটাই সমৃদ্ধ হয়। এমন কিছু বিশেষ মানুষদের ইন্টারভিউ আমি আপনাদের সব সময় দেখানোর চেষ্টা করি। আজকে যিনি আছেন, তিনি 8 বছর বয়স থেকে অভিনয় শুরু করেন, তারপর আর থামেননি। একের পর এক কাজ, বয়স বেড়েছে, কাজের সংখ্যা বেড়েছে। এত বছরে এসে 62 সালে কাজ শুরু, 62 কি 63, এত বছরে এসে এই প্রথম লম্বা বিরতিতে তিনি, এবং দর্শকেরা তাকে যেমন মিস করছেন, বহু মানুষই তাকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন শ্রদ্ধেয় প্রবীণ অভিনেত্রী রত্না ঘোষাল। দিদি নমস্কার। নমস্কার। কেমন আছেন আগে বলুন? আমি ভালো আছি, খুব ভালো আছি। খুব ভালো আছেন, এটা শুনতেই খুব ভালো লাগে। কিন্তু আপনার যারা অনুরাগী, তাদের কিন্তু একটু মন খারাপ হয়, তারা মিস করেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ ধরো আমি কোথাও গেলে, কোথাও মানে রাস্তায় বেরোলে, দেখা হলে পারে সাধারণ মানে যারা মানুষ, যাদের জন্য আজ আমি এখানে, তারা প্রত্যেকেই আমাকে ভীষণ ভাবে বলে, কেন আপনি কাজ করছেন না, আপনি কেন কাজ ছেড়ে দিলেন, আপনার জন্য আমরা বসে থাকি, আপনি কেন করছেন না। কিন্তু মেগা করতে আর ভালো লাগছে না গো, যার জন্যই ছেড়ে দিয়েছি। আমি কাজ করব না একদম বলছি না, আমি করব, ওটিটির কাজ আসলে করব। যেমন অরিন্দম শীলের একটা কাজ, ওটিটির কাজ আমি করেছি, ওটা রিলিজ হবে। তেমনি ওটিটির কাজ যদি আসে, ছবির কাজ যদি আসে, ভালো কাজ, ছবি এমনি যে কোনো কাজ আসলে করব না, ছবিতে যদি ভালো কাজ আসে করব, নিশ্চয়ই করব। কিন্তু আপনি যেটা বলছেন, আমি শুরুতে যেটা বললাম 8 বছর বয়সে, তখন ধরে অভিনয়টা সেভাবে বোঝেনও না। না না না, আমি যখন কাজ শুরু করেছি তখন আমার কোনো বোধই নেই যে আমি অভিনয়টা করতে এসেছি। কারণ গীতাদি বড়দি আমাকে শিখিয়েছে যে তোকে এটা করতে হবে, বড়দি তা অভিনয়টা করতে হবে, আমাকে কিরকম যেরকম তুমি শিখিয়ে দেবে আমি ঠিক সেরকম করে দেবো, এরকম ব্যাপারটা ছিল আমার। তা ছোটবেলা থেকে যখন আমি কাজ করি, অতটা বুঝি না, অতটা মানে আমার খুব বোকা ছিলাম আমি। তা যেরকম ধরো, যখন উত্তম কুমারের সঙ্গে যখন প্রথম কাজ করতে গেছি, আমার মানে বোধই নেই যে সেভাবে চিনতেন না, আমার বোধ নেই। বলছি তো, আমি উত্তম কুমারের সঙ্গে যে কাজ করছি, এই বোধটা তখন আমার নেই। আমি চিনিই না তো উত্তম কুমারকে, কারণ আমি তো ছোট, আর খুব এই ফ্যামিলিতে আমি থাকতাম, মানে ঘরোয়া ফ্যামিলি, বিরাট একটা ফ্যামিলি না, অতএব আমার সঙ্গে সেটা যোগাযোগ ছিল না। তা ফ্লোরে নিয়ে গিয়ে দাদার সঙ্গে আলাপ করিয়ে দিলেন দিলীপ, আমার যে ডিরেক্টর ছিলেন দিলীপ মুখার্জি, যে দাদা এ হচ্ছে রত্না, ও অপর্ণার ছোট বোন করবে। আমাকে জিজ্ঞেস করলো তুমি নাটক করেছো? আর আমি নাটকটাই প্রথম আরম্ভ করেছি, রংমহলে পাঠ করতাম, সলিল সেনের স্বীকৃতিতে ছেলের পাঠ করতাম, ছেলের পাঠ করতাম। তা বললাম হ্যাঁ আমি করেছি, নাটক করেছি। তা বললো ছবি করেছো? তখন আমি কেদার রাজা ছবিটা করছি। তা বললাম হ্যাঁ। তা বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা আমাকে সব শিখিয়ে দিলেন উনি, কিভাবে ডায়লগ বলতে হবে, কিভাবে ক্যামেরার দিকে তাকাতে হবে, এসে দাঁড়াতে হবে কোন জায়গাটায়, সব উনিই বলে দিলেন আমায়। তা আমি করলাম। তা উনি খুব খুশি হলেন যে আমি যেটা উনি বলেছেন সেটাই আমি করেছি। তারপর উনি আমাকে খুব ভালোবাসতে আরম্ভ করলেন। যে তারপর ধরো দাদার সাথে একটানা কাজ করেছি অন্তত 15 দিন। তা তখন আমার মনেই হতো না যে আমি উত্তম কুমারের সঙ্গে কাজ করছি, মনে হতো আমার নিজের দাদা,
ঠিক এরকমই মনে হতো, কারণ উনি আমার কাপড় ঠিক করে দিতেন, তারপরে কোথাও হোঁচট খেলে দাঁড়া দাঁড়া একটু দাঁড়িয়ে যা, তারপর চট দিতে যাবি, এইরকম ব্যাপারগুলো করতেন। এত বড় নায়ক, না না না, সেই ব্যাপারটাই মানে বললাম, আমি একবারও বুঝতে পারতাম না যে উনি উত্তম কুমার। আমি ভাবতাম যে আমার দাদা বোধহয় কাজ করছি, আমি দাদার সাথে কাজ করছি, এইটাই আমার বোধ ছিল। তা এইরকম ধরো সরজু মা ছিলেন, সরজুবালা, বিরাট অভিনেত্রী উনিও ঠিক আমাকে এরকম মেয়ের মতো ভালোবাসতেন। সমানে এটা খাবি, মানে আগেকার দিনে ধর সব আর্টিস্টরাই, জহর গাঙ্গুলি, জহর রায়, হরিধন কাকু, মানে এদের কাছে আমি ছিলাম একটা বাচ্চা মেয়ে, মানে ওদেরই মেয়ের মতো। আমাকে ওরা ওই রকমই ব্যবহার করতো। আমি কোনো সময় বুঝতাম না যে এরা আমার কেউ না। সরজুমাকে আমার মনে হতো না যে আমার মা না, কি খাচ্ছি কি না করছি সমস্ত দেখতেন। তখন থেকে আপনার দুটো পরিবার, মানে হ্যাঁ, আমার বাড়িতে আমার মা আছে, দাদা আছে, আর কাজে এলে পারে এরা আমার সব, এদের সঙ্গেই আমি থাকতাম। আর এদের এত ভালো ব্যবহার, মানে সন্ধ্যা মামনি, মানে সন্ধ্যা রানী এত ভদ্র, এত ভালো ছিল। আমি থাকতাম এতে এসে নর্থ ক্যালকাটা থেকে এসে থাকলাম রাজা বসন্তরা রোডে। আচ্ছা। আর রাজা বসন্তরা রোডের পেট্রোল পাম্পটা, যেটা পেট্রোল পাম্পের পাশে যে নতুন বাড়ি হয়েছে, ওই বাড়িটা ছিল সন্ধ্যা মামনির, পুরনো তখন বাড়িটা ছিল। ওই বাড়িতে মামনি থাকতেন। আর মামনি ওইখান থেকে আমার বাড়ির সামনে দিয়ে বাজার করতে যেতেন, রিক্সা করে বাজার করতে যেতেন। তা ওই আমার বাড়ির দরজায় জানলা খোলা থাকতো, দরজায় জানলা দিয়ে, কিরে কি করছিস, আজ তো শুটিং আছে, বেরোবি তুই। এই যে আন্তরিকতা গুলো, এগুলো তো ভীষণ ভালো। ভানু ব্যানার্জি, মানে একদিন যদি আমি ফোন না করব, পরদিন বাড়িতে এসে বলবো তুই কি খুব বড় হয়ে গেছিস, ফোন করিস নি, কোনো খোঁজ খবর দিস না, কি করছিস তুই। মানে এই যে ভীষণ ভালোবাসা, আন্তরিকতা সবার প্রতি সবাইয়ের, আর আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের, মানে ওই বড় ও ছোট, ও আলাদা না, আলাদা বা সেরকম কোনো ব্যাপারই ছিল না, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের। আমার বেনুদিকে বলতাম আমরা আজকে ইলিশ মাছ খাবো, কালকে তুমি মাছ রান্না করে আনবে, সঙ্গে সঙ্গে বেনুদি রান্না করে করা যেত। হ্যাঁ, সাবুদিকে বলতাম সাবুদি তুমি রান্না করে আনবে, আমরা খাবো, সাবুদি রান্না করে নিয়ে আসতেন। মানে এই ব্যাপারগুলো আমাদের এত বেশি হতো আর এত বেশি ভালো লাগতো, মানে যার জন্য মনে হতো না ছোটবেলায় আমায় যে এরা আমার কেউ না। তখন সেই সময় 8 বছর বয়সী কাজ, স্কুল, মানে পড়াশোনা, এই পড়াশোনা হয়নি গো, পড়াশোনা হয়নি, কারণ সেই সংসার চালাতে হবে। আমার বাবার মাথা খারাপ হয়ে গিয়েছিল, তখন আমি, আমার 2 দিদি ছিল, 2 দিদির বিয়ে হয়ে গিয়েছিল, তখন শেষে ছিলাম আমি, আমার দাদা, আমার মা, 3 জন মানুষ। তা 3 জন মানুষকে খেতে হবে তো, সংসার চালাতে হবে তো, আপনি একা মানে পুরো দায়িত্বটা না। হ্যাঁ, তা তখন মা বলেছিল মাটু সংসার চালাতে হবে, তোকে কাজ করতে হবে। তা তখন এই যে মাথায় ঢুকেছিল আমার কাজ করতে হবে, ওই কাজটাই তখন সবচেয়ে বড় ছিল। তখন ওই কাজ নিয়েই থাকতাম। ধরো আমাদের তখন ছোটবেলায় টাকা পেতাম খুব কম, 500 করতে নাটক করতাম, বড় বড় আমাদের একটা গ্রুপ ছিল, যেখানে জহর গাঙ্গুলি, নীতিশ মুখার্জি, রবীন মজুমদার, সব বড় বড় এরা কম্বিনেশন নাইট করতেন। ওইখানে শো করতাম, পেতাম 2 টাকা। তখন 2 টাকার অবশ্য অনেক দাম ছিল, এটা ঠিক সময়, তখন 50 পয়সারও অনেক দাম ছিল। তা এইরকম কাজ করতে করতে আস্তে আস্তে আমি বড় হচ্ছি, খেলাধুলো করা সময় আমার হয়নি। খেলাধুলো করা মানে ধরো এদের সাথেই যখন আড্ডা মারতো সবাই, ওদের সাথেই ইয়ার্কি মারছি, করছি, ওই বাচ্চা বলে সবসময় ওরা আমাকে সেই এটা করতো, কিন্তু এদের সাথেই মজা করতাম, এদের সাথেই ঘুরতাম, বেড়াতাম, এটাই আমার ছিল সবচেয়ে বড়, আর কিছু বড় ছিল না। এই যে এনাদের সঙ্গে জীবনের বেশিরভাগ সময়টা কাটানো, এই জগতের সঙ্গে, সেখান থেকে যে এতটা দিন দূরে থাকা এবং নিজে সিদ্ধান্ত নিয়েছেন, কষ্ট হয় দিদি? হ্যাঁ, মাঝে মাঝে কষ্ট হয়, নিশ্চয়ই হয় গো, কারণ যেহেতু আমার শিল্পী মনটা তো এখনো শিল্পী, সেখানে মনে হয় যে আমি কাজ করব না, বাড়িতে বসে থাকবো। তারপরে আবার ভাবি আমি কি করে কাজ করব, এখন যে মেগাগুলো হচ্ছে না, আমার একটুও ভালো লাগে না গো। কি করে মেগা করব, তার না আছে গল্প, না আছে মাথা, না আছে মুন্ডু, কিচ্ছু নেই। তারপরে কাজের কোনো ঠিক নেই, সকালবেলায় ডেকে নিয়ে গেল, ধরো 9টা সাড়ে 9টার সময় গেলে পৌঁছলাম, শট আরম্ভ হলো বিকেল বেলায় 3টে, সাড়ে 3টে, 4টের সময়, এতক্ষণ মেকআপ নিয়ে বসে থাকো, কোনো কাজ নেই। আবার কোনো দিন আমি লাস্ট প্রোডাকশন যা করেছি, তাদের প্রোডাকশনের শুটিং আরম্ভ হলো সন্ধ্যে 6টায়, আমি রাত্রির 8টার বেশি কাজ করতাম না,
6টার সময় যদি আমি শুটিংয়ে যাই তাহলে কতটুকু কাজ করব? 2 ঘন্টা। 2 ঘন্টাতে কতটা কাজ হয়? তা এইরকম মানে আর মানে তিক্ত হয়ে গেলাম আমি এই ব্যাপারগুলোতে, যে আমি কাজ করতে এসেছি, তুমি আমাকে সকাল থেকে নিয়ে এসছো, তুমি আমাকে 5টা 6টা সিন করাও, আমি নিশ্চয়ই করব, কিন্তু এই এনে বসিয়ে 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 টাকা নিতে আমারও খারাপ লাগে, আমারও ভালো লাগে না। আর একটা মানে এনার্জি নিয়ে আমি সকালবেলায় যাই। এখন বয়স হয়েছে, এই বয়সে এখন গিয়ে যদি ধরো ওই 5 ঘন্টা 6 ঘন্টা বসে থাকতে হয়, তারপর তো আর কাজ করতে ইচ্ছে করে না, সেটাই থাকে না। সেই কাজটা হয় কি ওই করতে হবে তাই করে দিচ্ছি, সেটাতে আমার ভেতর থেকে তো কোনো আমি আয় পাই না যে আমি সত্যি সত্যি ভালো একটা সিন, ভালো সিন পেলেও আমার সে ব্যাপারটা আসে না, কারণ এতক্ষণ বসে থেকে থেকে আমার পুরো এনার্জিটা তো নষ্ট হয়ে গেছে। তা এখন কাজটা আমি তাহলে কি করে করবো বলো না? সেই জন্যে এইটা মানে ক্রমশ এতবার বাড়তে আরম্ভ করলো, আনো না আমি আর এদের এইখানে কাজ করতে পারবো না বলে মেগা করা একদম বন্ধ করে দিলাম। তাহলে ওই 2 বছর হলো। হ্যাঁ 2 বছর সেই তাচ্ছে আপনি বরং অপেক্ষা করবেন, অন্যান্য কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধরো না ভালো ওটিটির কাজ, ভালো ছবির কাজ এলে নিশ্চয়ই করবো, কেন করবো না? দিদি আপনার সেই সময় একটু ফিরি, আপনি একটু আগে বলছেন মানিকতলে আপনার জন্ম, তারপর রাজা বসন্ত রায় রোডে আসা সেখানে, এবং সেই সময়টা আপনি সংসারের প্রায় হাল ধরেছিলেন। কোন সময়টা তারপর একটু স্টেবল হলেন? যে আমি ধরো আমার যখন 8 বছর বয়স থেকে কাজ করছি, তো 8 বছর বয়স থেকে কাজ করছি, এই কাজ করতে করতে যে কাজটাই করেছি রোজ কাজ করতাম, তো অতএব যে টাকাটা রোজগার করছি তাতে সংসার চলে যেত। তারপরে রংমহলে আমি রেগুলার শো করতাম, তখন কম ছিল, প্রফেশনাল থিয়েটার ছিল, শনি রবি বৃহস্পতি 3 দিন শো হতো। আচ্ছা, প্রত্যেকটা থিয়েটারেই 3 দিন করে শো হতো। তা ওখানে মাস মাইনে দিত, মাস মাইনেতে কাজ করতাম। ওইখানে ধরো আমি ছোটবেলা থেকে প্রথম ওই যখন গেলাম তখন ওইখানে কাজ করছিলাম, তারপর একটু বড় হলাম যখন ওই রংমহলেতেই কাজ করতে আরম্ভ করলাম, তখন একটা মাস মাইনে ঠিক হয়ে গেল। ধরো এই 10-11 বছর বয়স থেকে আমি ছবির কাজও পেতে আরম্ভ করলাম, তখন ছবির কাজে বেশি টাকা, তারপরে অন্য ছবির কাজও করছি, তখন বিভিন্ন ধরনের চরিত্র করেছেন আমি। হ্যাঁ, নায়িকা হবে এটা কখনো আমার ছিল না, চরিত্রই করব। হ্যাঁ, আমার হচ্ছে চরিত্র ভালো, আর আমাকে প্রত্যেকটা ছবিতেই ভালো ক্যারেক্টার দিয়েছে। নহবত একটানা আমি 8 বছর শো করেছি প্রফেশনাল থিয়েটারে। বাবা, 8 বছর। আর কলশো করতে যেতাম, কলশো করতে গেলে মানে কি এখন লোক 20,000 30,000 লোক হতো। সত্যি দূর অবধি আপনার দূর অবধি 2-3 জায়গায় 30,000 মানে 2-3 জায়গায়, মানে হাওড়া আরো 2 জায়গায়, কাঁথি এরকম 2 জায়গায় মানুষ চেপে গিয়েছিল পায়ে, যার জন্য তারপর থেকে বড়োদা পুলিশকে করেছিল। পুলিশ আমাদের শো হওয়ার আগে পুলিশ যেত, সেখানে সমস্ত কিছু দেখে নিত, প্যান্ডেল দেখে নিত, তারপর আমাদের বললে আমরা তারপর সেই প্যান্ডেলে পৌঁছতাম। আপনার সময় কি 4 দিক খোলা? না না, 4 দিক প্যান্ডেল করা থাকতো, একদিক খোলা, একদিক খোলাতেই তখন এরকম হতো। মানে আমাদের সঙ্গে এই যাত্রা হতো এই নট্য কোম্পানি, ওরা ভয় পেত যে শুনতো নহবত আসছে, তা ওরা আর করতো না সেখানে। নহবত মানে সব সমস্ত লোক নিয়ে চলে যাবে, অথবা আমাদের করে কোনো লাভ নেই, এই মানে যার জন্য এরকম করতো ওরা। এই যে এত কাজ করেছেন দিদি, এত জায়গায় বিভিন্ন মাধ্যমে, সবচেয়ে বড় কথা সবকটা মাধ্যমে আপনি এক্সপ্লোর করা। আমার ধরো রেডিওতে করেছি, রেডিওতেও যখন করেছি, রেডিওতে আমি মেগা করেছি, তখন মেগার কোনো নেই, কিন্তু আমি 3 মাস একটা করতাম। আমি হরিধন কাকু, হরিধন মুখার্জি আর মমতাদি আর একটি ছেলে, এই 4 জনে একটা ছোট হতো 15 মিনিট করে প্রত্যেক রবিবার 3 মাস, সেটা প্রত্যেক রবিবার চলেছে। সেটা ধরো কিছু না হলেও এই 70, 72 সালে তখন আমি ওই 3 মাস ধরে ওইটা করতাম রেডিওতে। রেডিও করেছি, নাটক করেছি, নাটকে তো আমার ভীষণ ছিল, যাত্রাও 2 বছর করেছি। তারপর ধরো ফাংশন করতাম, খুব অনেক ফাংশন করেছি, অনেক করতাম। তা আমার সময় থাকতো না, জানো তো। আমি মানে সকালবেলায় উঠতাম, উঠে শুটিংয়ে যেতাম, শুটিং থেকে ধরো যখন যাত্রা করতাম, যাত্রা করতে চলে যেতাম,
যাত্রা করে ভোরবেলা ফিরতাম, স্নান করতাম, আবার 8:30 9টার মধ্যে শুটিংয়ে চলে যেতাম। আর যখন যাত্রা করতাম না তখন ধরো ওই ফাংশন যেতাম, শুটিং করতাম, শুটিং করে ফাংশন চলে যেতাম, এদিকে থিয়েটার করতাম, থিয়েটার করে ফাংশন করতে চলে যেতাম। মানে কোনো ছুটি আমার হতো না, ওই কাজ করছি, এটা নয় ওটা, ওটা নয় ওটা, সেই কিছু কাজ সেটা ভালোবেসেই করছেন, কিন্তু তবুও নিজের জন্য একটা সময়, নিজের আনন্দ, এটা কখনো ওই কাজের মধ্যেই আনন্দ হতো আমার। কি হতো, আমি যখন কাজে যেতাম তখন আমার সঙ্গে আমার থিয়েটারের 2-3 জন আমার সমস্ত বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে ওই খাওয়া দাওয়া, সবাই খেতে খুব ভালোবাসতো, আর আমিও সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসতাম, আমিও খেতে ভালোবাসি। তা ওই কোথাও যাচ্ছি, চ চ চ চ এখানে খাবার ভালো, চ খাবার নিয়ে আয়, যা খাবার নিয়ে আয়, সবাই মিলে খাবার নিয়ে এলো, খাবার নিয়ে এসে সবাই মিলে হই হই করে খাবার খেলাম, আনন্দ করলাম, এটা একটা ভীষণ ভালো মজার করতাম। বা কোনোদিন যদি ছুটি পেলাম তা ওদের সঙ্গে চলে গেলাম, চ সিনেমা যাই, আজকে সিনেমা গেলাম। এনারাই আপনার, এরাই আমার বন্ধু, সিনেমা গেলাম, হয়তো চাইনিজ খেতে গেলাম। বাহ! কিন্তু এই যে আস্তে আস্তে যখন বড় হলেন, যেহেতু এখানেই বেশি সময় কাটানো, কোনো সহ অভিনেতার প্রেমে পড়েননি, ভালো লাগেনি মন থেকে? সে লাগেনি তা না, নিশ্চয়ই লেগেছে, সেটা কোনো ব্যাপারই না, কিন্তু সেগুলো খুব প্রকট না, প্রকট না। ওই কাজ করতে করতে হলো, আবার কাজ শেষ হয়ে গেল, হয়ে গেল, চলে গেল, হয়ে গেল। মানে সেটার বাড়তেও সেই সময়টা ছিল না, আর মাথায় থাকতো তো আমাকে কাজ করতে হবে, সংসার চালাতে হবে, এটা তো একটা বিশাল ব্যাপার না, বলো না। আজ ধরো যেটাই দেখছো আমার বাড়ি বা কি, সবটা আমাকে নিজেকে তৈরি করে নিতে হয়েছে, আমায় কেউ তৈরি করে দেয়নি, যা করেছি আমি নিজে তৈরি করেছি। মাঝে মাঝে ক্লান্ত হয়ে যেতেন না দিদি? হ্যাঁ, হতাম না তা না, হতাম, নিশ্চয়ই হতাম, কিন্তু তারপরে আবার মনে হতো না, আমার ক্লান্ত হলে তো চলবে না, আমাকে খাটতে হবে, চলতে হবে, আবার এনার্জি নিয়ে কাজ করতাম। তারপরে নিজের সংসার, নিজে, সেটা কোন সময় মানে ভাবলেন যে একটু থিতু হই নিজের? সেটা ধরো আমি হঠাৎ আমার মাথায় এলো আমি টিভি প্রোডাকশন করব। আচ্ছা। তা আমি 20 বছর টিভি প্রোডাকশন করেছি, আমার হাত থেকে অনেক ছেলে মেয়ে, ঋতুপর্ণা আমার ঘরেই প্রথম কাজ করে। আচ্ছা। তারপরে প্রভাত দা ওকে দেখে, প্রভাত দা দেখে প্রভাত দা ওকে শ্বেতপাথরের থালাতে কাজ দেয়, কিন্তু প্রথম কাজ আমার ঘরেই করে, শ্বেতপাথরের থালাতে। এই এতে এর গল্প ছিল আমাদের, রাগ অনুরাগ বলে আমি একটা সিরিয়াল করছিলাম, তাতে অনেক আমার ঘর থেকে অনেক ছেলে মেয়ে বেরিয়েছে। তারপরে এই প্রোডাকশন করব বলে মাথায় এলো, তখন সুশীলের সঙ্গে আমার আলাপ হলো। এই সুশীলের সঙ্গে আলাপ হয়ে যেতে, আলাপ হওয়ার কিছুদিনের মধ্যে সুশীল আমাকে বললো, তুমি আমাকে বিয়ে করবে? আমি বললাম, বিয়ে? আর কিরকম অদ্ভুত আমার মাথায়, তো আমি আগে বলতাম আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবো, আমার তো সব আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার সম্মান আছে, আমার টাকা আছে, বিয়ে করার কি দরকার, আমার তো কিছু দরকার নেই। কিন্তু কি অদ্ভুত, সুশীল বলাতে আমি ভাবলাম কি বিয়ে, রাজিও হয়ে গেলাম। রাজি হয়ে গিয়ে হলো, ঠিক আছে তাহলে এতে বিয়ে করব, 15th আগস্ট বিয়ে করব। বলো না 15th আগস্ট একটা খুব বাজে, 15th আগস্টটা করাটা ঠিক না, তাহলে 17th আগস্ট, মানে আমার ঘটা করে কোনো বিয়ে হয়নি, রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। আমার দিদি ছিল আর ইন্দ্রজিৎ দা ছিল, এই ইন্দ্রজিৎ দেব যে অভিনয় করতো, ইন্দ্রদা, ওই ইন্দ্রদা ছিলেন, ওনারা থেকে আমার রেজিস্ট্রি হয়ে বিয়ে হয়ে গেল। মানে ইন্ডাস্ট্রিতে এমন কেউ ছিলেন না? না না না, সেরকম কেউ ছিল না, মানে আমি কাউকে সেরকম কিছু জানাইও নি। তার বিয়ের পর সবাইকে জানিয়েছি যে আমি বিয়ে করেছি। ও মানে প্রায় গোপনে বিয়ে করেছিলেন? তখন কেউ একটু মানে মনক্ষুণ্ণ হননি যে জানালে না? সেটা আমার বন্ধু বান্ধব সবাই বলেছে, তুই এরকম করলি, আমাকে জানালি না। আর না, তখন সময় পাইনি জানিস তো, সেই জন্য আর জানানো হয়নি, তাই এখন জানাচ্ছি। তারপর আস্তে আস্তে দিন গেছে, সবার সাথে সবাই জেনেছে, করেছে। আমি নিজে প্রোডাকশন হাউস নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, প্রোডাকশন দেখতাম সবচেয়ে বেশি, কাজ করাটা বলতে গেলে আমি একদম ছেড়েই দিয়েছিলাম, ছবির কাজ করতামই না, তখন প্রোডাকশন হাউস নিয়ে কাজ করতাম। আমার সব কটা মানে হিট প্রোডাকশন, ধরো প্রথম রাগ অনুরাগ করতাম এতে দূরদর্শনে, 9টা প্রোগ্রাম বেরোলো, তখন দূরদর্শনের কাজ করা মানে বিরাট একদম। 9টা প্রোগ্রাম বেরিয়েছিল দূরদর্শন থেকে, তখন 5টা প্রোগ্রাম আমি পেয়েছিলাম। সেই 5টা ভেতরে ধর একটা ভাবিকাল ছিল, একটা গুপির গুপ্ত কথা ছিল, একটা লৌহ কপাট ছিল, আর একটা কি যেন নাম ছিল ভুলে গেছি। এইগুলো পেয়েছি, তা এইগুলোতে কাজ করতাম, এগুলো নিয়ে। তারপরে জি এলো আলফা বাংলা বলে,
তারপর পরে জি হলো। এটা আলফা বাংলা যখন হলো তখন আমি ওখানে করেছিলাম গ্রহণ, আমার 1 নম্বর সিরিয়াল ছিল, ওতে ছিল লাবণী আর অর্জুন। আর এই আমার ডিরেক্টর ছিল তখন অভিজিৎ প্রথম ওকে আমি ডিরেকশন দিলাম। নতুনদের নিয়ে আপনি করতেন? প্রচুর নতুনদের নিয়ে নিলাম, যেমনি ধরো রাজেশ শর্মা, ও আমার ঘরে প্রথম কাজ করে, তারপর কিন্তু ও বড় বড় কাজ পায়, তারপর থেকে রাজেশ শর্মা হয়ে গেছে। আমাদের কৃষ্ণ কিশোর, ও আমার ঘরে প্রথম কাজ করে। এখন ভাবেন না দিদি, এখন যদি পরিস্থিতিটাও পুরো অন্যরকম পাল্টে গেছে গো। এখন যে কাজ যারা কাজ করছি, মানে আমি যখন লাস্ট কাজ করছিলাম, এখন কি হচ্ছে, টেকনিশিয়ানরা, আগেকার টেকনিশিয়ান ছিল যদি জানো তো, কাজ করুন দিদি, মানে একদিনে আমার 4টে শুটিং করেছি, 4টে প্রোডাকশনের, তারা বলেছে আমার টাকা চাই না, আপনি কাজ করুন দিদি, মন দিয়ে কাজগুলো করুন। আর এখন কি হয়েছে, হ্যাঁ তারা কি টাকা দিতাম না, না টাকা পেত না, নিশ্চয়ই পেত, কিন্তু কাজটাকে ভালোবাসতো। এখন যারা এসছেন তারা কাজটাকে ভালোবাসে না, তারা শুধু দেখে কি করে ওটি পাবো, সকালবেলায় এসে আজকে ওটিটা কি করে ব্যবস্থা করব, ওটিটা পাবো, সেই টাকাটা, এই টাকাটা এসে গেলে যাদের মাথায় না, আর রাজনীতি হচ্ছে ঢুকে গেছে। তারপরে বাজে রাজনীতি, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে কোনোদিন রাজনীতি বলে কোনো বস্তুই ছিল না, যা সবাই মনের আনন্দে কাজ করতাম। হয়তো সকলেই সক্রিয় ছিলেন, তাদের দল মত মানে ভিন্ন ছিল, কিন্তু প্রতিবাদ হতো, প্রতিবাদ হলেও এইরকম প্রতিবাদ বিভেদ তৈরি করে না, বিভেদ করতো না। এই যে এখন পলিটিক্স এসে গেছে না, একটা বিচ্ছিরি নোংরা পলিটিক্স, এই পলিটিক্সটা খুব বাজে, খুব বাজে, আমাদের ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দিল প্রচুর। তুমি জানো, আমি মানে অনেক শিল্পীকে জানি যারা কোনো কাজ পাচ্ছে না, যারা আমাকে ফোন করে, দিদি তুমি কাজ করছো না, আর আমরা কাজ পাচ্ছি না, 5 মাস 6 মাস হয়ে গেল কোনো কাজ নেই। কি বলো তো, কত টেকনিশিয়ান তারা কাজ পাচ্ছে না, তারা না খেয়ে হয়ে যাচ্ছে, কাজ বন্ধ হয়ে যাচ্ছে। ভয় লাগে দিদি, মানে ভবিষ্যৎটা কি খুব খারাপ, কি মনে হয়? আমার তো মনে হচ্ছে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ খুব খারাপ। এই যে পলিটিক্স ঢুকে গেছে না, এই পলিটিক্সটাই আমাদের ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দিচ্ছে, একদম নষ্ট করে দিচ্ছে। যদি এই পলিটিক্সটাকে আমাদের ইন্ডাস্ট্রি থেকে বের করে দেয়, তাহলে আবার নতুন করে সুন্দর করে একটা ইন্ডাস্ট্রি হবে। আর এটাকে যদি না বের করে, তাহলে কোনদিন দেখবে আমাদের ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দিয়েছে এই পলিটিক্সটা, একদম নষ্ট করে দিয়েছে। সেটা আমরা দেখতেও পাচ্ছি প্রতিনিয়ত, কাজে বাধা, কেউ একটুখানি কম পয়সা পেয়ে যাচ্ছে, ঠিক আছে একটা কাজ করি, সবারই তো একটা এই যাচ্ছে কাজ করা, সেটাকে করতে দেবে না। আরে কেন করতে দেবে না? তোমরা সব 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 নিয়ম কানুন আমরা মেনে চলতে গেলে তো প্রচুর টাকা দরকার, সেরকম লোক তো সব সময় পাওয়া যায় না। আমাদের ইন্ডাস্ট্রি ছোট, হাতে গোনা কাজ হয়, সেইখানে তো মানিয়ে কাজ করতে হবে। সেখানে যদি তোমরা সবসময় দাদাগিরি করো, সেখানে তো হয় না। আর এখন তো চলছে দাদাগিরি, পুরো দাদাগিরি চলছে। কেউ ঠান্ডা মাথায় কাজ করবে ইন্ডাস্ট্রিতে, কেউ পারবে না, দেবে না, দিচ্ছে না। একদম যার জন্যই তো মনে হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি এখন যেভাবে চলছে, এভাবে বেশি দিন চলবে না। সব কোথায় কাজ হচ্ছে বলো তো, হাতে গুনে 4-5টা কাজ হচ্ছে, তার বেশি কাজ নেই। ছবি হচ্ছে, কথা বলো, যারা খুব মানে ছবির সংখ্যা কমে গেছে, মানে ছোট ছোট যে ছবি সেগুলো নেই, ওই হাতে গোনা শিবু, সুজিত, কৌশিক, এই হাতে গোনা 2-3জন আছে, সৃজিত, কৌশিক, সুজিত, এই হাতে গোনা রাজ, এই হাতে গোনা 4-5জন ছাড়া কেউ ছবি করছেন। ছবি করার মতো ক্ষমতা নেই, তো করতে গেলে এত কিছু করতে হবে, কার পক্ষে সম্ভব বলো তো? সব সময় তো তারা অত বড় প্রডিউসার পাচ্ছে না। আগে কি ছিল, ছোট প্রডিউসারকে দিয়েও না আমরা লক্ষ্মী বাড়ির কাজ করতাম, সেই ছবি রিলিজ হতো, সেই ছবি আবার হিট করতো। এখন কোথায় সেসব? তাহলেই তো এগোবে না, সাহসটা তো পাবে। তাহলে দিদি, আপনি এই যে পরিচালক ছবি করার কথা ভাবছেন, পরিচালকদের কথা, তাদের সঙ্গে কথা, মানে আমি ছবিতে কাজ করতে চাই, এটাও তো এখন আবার বলতে হয় না। আমার সঙ্গে কারুর কথা, প্রথম কথা শোনো, আমি যখন ছোটবেলা থেকে কাজ করেছি, আমি কাউকে বলিনি আমায় কাজ দাও। আমি এই বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছি, এখনো আমি কাউকে বলতে যাব না যে আমাকে কাজ দাও। যদি তারা মনে করে যে আমার রত্না ঘোষালকে এই রোলটা দরকার, তারা যদি আসে তখন করব, নাহলে করবো না। আমি নিজে থেকে গিয়ে তাদেরকে বলবো না যে আমায় কাজ দাও, আমার দরকার নেই তো। ঠাকুর আমাকে সেই আর এটা দিয়েছে যে আমি না খেয়ে মরবো না। আমার আছে, আমার হাজবেন্ড আছে, সে আমাকে বারবার বলে তুমি এই করবে না, কি কাজের জন্য কখনো মাথা ঘামাবে না, তোমার যেটা দরকার তুমি তো সব পাচ্ছ। আর একটা সময় তো প্রচুর
পরিশ্রম করেছেন, প্রচুর কাজ করেছি। আর মানে এখন একটু নয় কিছুদিনের জন্য একটু আরামই একটু আরামই করলাম, তাই না? সেই হয়ে গেছে। দিদি, ইন্ডাস্ট্রিতে এখন বন্ধু, আপনি যেটা বললেন আরো রাজনীতি ঢুকে গিয়ে আরো বিভেদ, কিন্তু তবু আপনাদের সময় যে আত্মীয়তা, যে আপনি বললেন যে ভালোবাসাটা ছিল, সেটা তো অনেকটাই কমেছে, আমরা বুঝতে পারি, মানে সেটা নেই। কিন্তু আপনাদের সময় সেই রেষারেষি কম্পিটিশন, এটা কতটা রেষারেষিটা কিরকম ছিল জানো তো? অভিনয়তে কে কিরকম কতটা অভিনয় করে দেখিয়ে দেবো, এমনিতে রেষারেষি খুব একটা কারোর সঙ্গে ছিল না। রেষারেষিটা হতো অভিনয়তে। একটা সিনে তুমিও আছো, আমিও আছি, ও আছে, তিনজনেই অভিনয় যখন করছি, তিনজনের মতো ঠিক করে করছি, যে কেউ কাউকে মেরে যাব মানে এ করবো না, সবাই দেখবো ও ওটা করছে, আমি এটা করছি, সবাই কিন্তু সেটা কিন্তু রিহার্সাল করে সব বলে এ করে না যে আমি ওটা করে গেল, ওটা করে গেল, সে তাহলে তো কাজই হবে না। যেটাই করতাম আমরা সবাই মিলে বসে ঠিক করে সেটাকে করতাম একদম, যার জন্য সেটা ভালো হতো, দেখতে সুন্দর লাগতো, শুনতে ভালো লাগতো। এই যে এখন তো সেটা নেই না, এখন আর কি সেটা এখন অন্যরকম একটা, এখন পাতা এলো, পাতা এসে বললো পাতাটা পড়ে নাও, চল, এটাই নেই। আরে পাতা পড়ে পাঠ করবে কি, একটুখানি ভাববে দে, একটু রিহার্সাল করতে দাও, একটুখানি আমি তো সিনটা নিয়ে একটু তো ভাবতে হবে তোমাকে আমার মতো করে। হ্যাঁ, আমি সেই ভাবনাটাই যদি না পাই, আমি যদি রিহার্সালটাই না করি, তাহলে আমি পাঠটা করবো কি করে? ওই শোনো আর বলো, তাতে অ্যাক্টিং হয়, যার জন্য মনে হয় যে কি বিচ্ছিরি বাবা, এরকম ভাবে কাজ হয় কখনো? আর এই করে করে তো আমাদের কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে সমস্ত ধরো এখন যে কটা সিরিয়াল হয়, কেউ দেখে না, আর তারা প্রত্যেকে আজকাল কোন সময় শুনেছো যে বাবা এই সিরিয়ালটা হচ্ছে খুব ভালো হচ্ছে? আমাদের কয়েকটা কাজ হাতে গোনা ভালো হচ্ছে, হাতে গোনা, হ্যাঁ, মানে সব নয়, কিন্তু কয়েকটা কাজ হাতে গোনা ভালো হচ্ছে, কিন্তু সেটাও তো কতদিন চলবে সেটা মানে এটা একটা চিন্তা। আর ভালো কাজ দেখবেন অনেক সময় খুব ভালো কাজ হচ্ছে, কিন্তু দর্শক বন্ধ করে দিচ্ছে, সেটাও হয়, মানে সেটাও সেটাও হচ্ছে, হয়তো খারাপটাই নিচ্ছেন, হ্যাঁ, এত মানে খারাপ দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে। সেটাই দিদি, আমরা আর খুব বেশি সময় নেব না, শেষ করবো, কিন্তু শেষে এই যে এত দিনের জীবন, সেখানে মাঝে একটা বিতর্কতে আপনি জড়িয়ে গেছিলেন মহুয়া রায়চৌধুরীকে নিয়ে। ওটা বিতর্ক না, খারাপ লাগা কি? খুব খারাপ লেগেছিল, কারণ আমি মৌকে ভীষণ ভালোবাসি, আজও ভালোবাসি। আমি ওটা কোনো খারাপ ভাবে কথাটা বলিও নি, ওটা কথার কথা। আড্ডা মারতাম, আড্ডা মারলে পরে আড্ডা মারতে বসে যা যেরকম আর কি বলো, আড্ডা মারতেন কি করতেন, তা আড্ডা মারতে বসে যেরকম করতাম যা করতাম তাই বলেছিলাম। তা সেটা যে এত খারাপ হয়ে যাবে লোকের কাছে, আমি এটা ভাবিনি যে সেটা এত খারাপ হয়ে যাবে। এটা জাস্ট আমরা বাড়িতে বসে আমরা আড্ডা মারি না, এরকম সবাই মারি আড্ডার সময় কি তখন খেয়াল থাকে কি করছি না করছি, তাই আমি বলেছিলাম যে এই হচ্ছে, এই হয়েছিল, মজা করে, ওটা স্রেফ মজা করে বলা। ওটা যে বলা ও যে ওই খারাপ, ওকে এই করতো, আপনি হিংসে করতেন, মানে এইটা একটু আমি হিংসে করবো কি? ওকে তো ধরো ওর বিয়ে আমি হাতে করে দিয়েছি, বলা হয়েছে আমাদের হাতে, সারাক্ষণ ওর যা কিছু হতো মাটু এইটা হবে, মাটু আমার ওইটা হবে, সেটা করে দে, ওইটা করে দে, সমস্ত, মানে আমি ওকে নিজের বোনের মতো ভালোবাসতাম। বললাম তো এখনো আমি ওকে ভালোবাসি, কারণ ওর একটা ভীষণ গুণ ছিল, ওর মনটা ভীষণ বড় ছিল গো, খুব বড় মন। ও সব ভালো ছিল, শুধু একটাই খারাপ ছিল, যখন ড্রিঙ্ক করতো না তখনই গন্ডগোল হয়ে যেত। নইলে ওর মতো একটা মানে মানুষের খারাপ থাকে তো, আর মানসিক অশান্তিও বোধহয়, মানসিক অশান্তি যে খুব একটা হতো তা না, আচ্ছা হতো না তা না, হতো, কিন্তু সেটা মানিয়ে নিয়ে যেত। আর ওর যেটা সবচেয়ে বেশি ছিল গো, একবার যদি গো ধরতো আমি এটা করব, তা ও সেটা করবেই, এই গোটা ওর ভীষণ ছিল। আমি করবো, আমাকে এই কাজটা করতে হবে, অথবা আমাকে এই কাজটা করতেই হবে, না করলে পরে ওর শান্তি হতো না, ভীষণ জেদি ছিল। নইলে মানুষটা মানে ভীষণ ভালো ছিল, মনটা খুব বড় ছিল। কিন্তু ওই দিনটা খুব মানে ভাবায়, চলে যাওয়ার দিনটা হঠাৎ করে, মানে তার আগে বুঝতে পেরেছিলেন কিছু দেখে মানুষটাকে যে তার মনে কিছু চলছে বা কোনো সমস্যা? হ্যাঁ, সে তো সমস্যা বলতে গেলে ওর সমস্যাটা কি হয়েছিল, ও বাংলাদেশ যাবে শুটিং করতে, তখন বাংলাদেশে ভিসা পাওয়া যাচ্ছিল না, আর বাংলাদেশে তখন আমাদের এখানকার যে হাই কমিশনার ছিলেন
তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল, কারণ ওখানে বাংলাদেশে তখন নহবত একটা ক্রেজ, নহবত মানে একটা বিশাল ব্যাপার, মানে ওখান থেকে বাংলাদেশ থেকে আমাকে সবাই টাকা পাঠাতো, খাবার পাঠাতো, এরকম ব্যাপার ছিল। তা তখন আমি হাই কমিশন ভদ্রলোককে বললাম যে আমার বন্ধু এরকম যাবে, বললো তাহলে ও যে প্রোডাকশনে করতে যাচ্ছে সেই প্রোডাকশন থেকে একটা চিঠি দিতে হবে যে উনি কাজ করতে আসছেন, তবেই আমরা ভিসা দিতে পারবো, নইলে না। তা ওকে বললাম তুই যে প্রোডাকশনে কাজ করবি সে প্রোডাকশনে বল একটা চিঠি দিতে, চিঠিটা দিলে ওরা ভিসা করে দেবে। তা সে প্রোডাকশন একটু চিঠিটা দিতে দেরি করেছিল, তারপর সেই চিঠিটা দিয়েছিল। তারপরে অনেক রকম চলে হয়ে হাত ঘুরে, তারপরে তো সেটা হয়, আবার দিলেই যে সঙ্গে সঙ্গে হয় না, তো তার ওই 2-1 দিন দেরি হচ্ছিল। ও সমানে সেই মানে যেদিন অ্যাক্সিডেন্টটা হয় সেদিনও আমার বাড়িতে বিকেল 5টা অবধি ছিল। সেদিনও আমার বাড়ি বিকেল 5টা অবধি ছিল, আমার শো ছিল, আমি গেলাম থিয়েটারে, ও গেল। স্বাভাবিক ছিলেন? স্বাভাবিক। ওর খালি একটাই, তুই বল না, তুই দেখ না কেন হচ্ছে না। আমি দাঁড়া, আমাকে বলেছে হলেই আমাকে খবর দেবে, এটা হলেই আমি তোকে বলবো। আর তুমি কি জানো, যেদিন অ্যাক্সিডেন্টটা হলো তার পরের দিন সকালবেলাতেই থেকে আমার ফোন করে বলছে ম্যাডাম আপনার বন্ধু ভিসাটা হয়ে গেছে। আমি কাকে বলবো, কাকে বলবো এই কথাটা, কি মানে আফসোস। আফসোস হলে তো তখন আমি ওকে গিয়ে বললাম জানিস তো ভিসাটা হয়ে গেছে, চুপ করে আছে। কি বলবে বলো, তোর মাথায় ওই একটা গো চাপলে না ব্যাস, ওইটাই কাল ছিল ওর, ওই গো হওয়াটা। যাই হোক, ভালো থাকুন দিদি। মনে মনে পড়ে সব ভালো খারাপ মিলিয়ে এতগুলো বছর, প্রচুর ভালো। তবুও আমি জিজ্ঞাসা করবো খারাপ কতটা ভালো কতটা দিদি আপনার এই এত প্রাপ্তিতে, যদি প্রাপ্তির কথা বলা হয়? প্রাপ্তি যেহেতু আমার প্রাপ্তিটা বেশি, খারাপটা কম, খারাপটা খুব কম। আমরা প্রাপ্তি বেশি পেয়েছি, আমি অনেক কিছু পেয়েছি, ইন্ডাস্ট্রি থেকে পেয়েছি, মানুষের কাছ থেকে পেয়েছি, প্রোয়াক্টারের কাছ থেকে পেয়েছি সব। আমার এই ইন্ডাস্ট্রিতে আজ এত বছর 62 বছর কাজ করছি, আমার কারোর সঙ্গে ঝগড়া নেই, আমার কোনো টেকনিশিয়ানদের সঙ্গে খারাপ ব্যবহার করি না, তারাও আমাকে কোনোদিন এভাবে দেখে না। তারা এখনো যার টেকনিশিয়ান যারা, তারা প্রত্যেকে দিদি বলে সম্মান করে। অতএব আমার প্রাপ্তিটা অনেক বেশি, আমার মানে এটা খুব কম, অপ্রাপ্তিটা খুব কম, যার জন্য আমার মনে হয় না যে সেটা তো পাবোই, কিছু তো পেতেই হয়, সেগুলো মনে রাখার মতো কিছু না। মনে রাখতেও চাই, ভালোটাই থাক, ভালো নিয়েই আমি যতদিন আর বেঁচে থাকবো বেঁচে থাকি। অনেক দিন আমরা আবার দেখতে পাচ্ছি সম্প্রতি সব বর্ষিয়ান অভিনেতা অভিনেত্রীরা কাজ, বড় পর্দায় কাজ করছেন, দেখছেন শর্মিলা ঠাকুর করলেন, রাখি গুলজার করছেন, আবার এদিকে মৌসুমী চট্টোপাধ্যায়, সাবুদি তো আছেনই, আপনাকেও আমরা আবার কিন্তু দেখতে চাই, সেটা নতুন ভাবে আবার, তাই তো দিদি? কাজ এলে নিশ্চয়ই করবো। আপনিও অপেক্ষায় আছেন, দর্শকেরাও অপেক্ষাতেই আছেন। থ্যাংক ইউ দিদি, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং শেষে আপনার দর্শকদের কি বলবেন যারা আপনাকে খুব ভালোবাসে? দর্শকদের কাছে বলি, তোমরা যে ভালোবাসাটা আমাকে দিয়েছো, যে ভালোবাসা দিয়ে আজ এই জায়গাতে আমাকে রেখেছো, এই ভালোবাসাটা দিয়ে যেও চিরকাল। আমি যতদিন বাঁচবো ততদিন যেন এই ভালোবাসাটা আমি তোমাদের কাছ থেকে পাই, এইটাই আমার তোমাদের কাছে সবচেয়ে বড় কথা বলা।